এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সপ্তম দিনেও ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, জনশূন্য তেহরানের সড়ক, আটকা পড়েছেন অনেক বাসিন্দা। আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে, আইনি বাধা দূর হলেও কেন দেশে ফিরছেন না তারেক রহমান? বিএনপি কি তবে নতুন সংকটের শঙ্কায়? উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য হবেন এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের আলোচনায় মতভেদ ঠিক কোন বিষয়গুলোতে? সমাধানই বা কি? সংঘাতের সপ্তম দিনেও ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালেও তেল আভিভ সহ বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যাতে স্থানীয় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতানজ সহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে এই হামলার কথা জানিয়েছে তেহরান। পাল্টাপাল্টি এই হামলার মধ্যেই ইরানে আক্রমণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অনুমোদন দিলেও হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে খবরে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। এদিকে ইরানে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার কারণে প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন হাজার হাজার ইরানি। ফলে প্রায় জনশূন্য রাস্তাঘাট। তবে ভারী বোমা বর্ষণেও কেউ কেউ বাড়িঘর ছাড়তে চাইছেন না। ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন। দেশটির ভেতর থেকে সংবাদ সম্প্রচারের অনুমতিও নেই বিবিসির। তবে বিবিসির পার্সিয়ানে কর্মরত আমাদের সহকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বোমা বিস্ফোরণের পর পূর্ব তেহরানের আকাশের চিত্র এটি। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের রাজধানীতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এটি শহরের পশ্চিম অংশ। ইসরায়েল সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলার কিছুক্ষণ পরেই ভিডিওটি ধারণ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাধারণ ইরানিদের শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু তার সেই আহ্বান উপেক্ষা করেই ভারী বর্ষণ সত্ত্বেও তেহরানের অসংখ্য বাসিন্দা শহর না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তেহরানের জনসংখ্যা গোটা ইসরায়েলের জনসংখ্যার প্রায় সমান। তেহরানের একজন নারী বাসিন্দা বিবিসি পার্সিয়ানকে বলেন, পৃথিবীর অন্য প্রান্তে বসে তেহরান থেকে সরে যাও বলার মানে কি? তারা এটা বলছে কারণ যখন আমরা নিহত হব তখন তারা যেন বলতে পারে যে তোমাদের তো আগেই বলেছিলাম। যারা শহরে থেকে গেছেন তারা এখন হামলার মুখোমুখি হচ্ছেন। বুধবারেও তেহরানের কেন্দ্রস্থল এবং পূর্ব অংশে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইরানিদের অনেকেই এখন বলছেন যে তারা আটকা পড়েছেন। আসলে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল কিংবা ইরানের ইসলামিক প্রজাতন্ত্র কেউই আমাদের নিয়ে চিন্তিত নয়। কয়েকদিন আগেও চরম ব্যস্ত তেহরান শহর এখন ভয়াবহ রকম নির্জন। এটিএম বুথগুলোতেও টাকা শেষ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। জ্বালানি তেলের সংকটও দেখা যাচ্ছে। একজন চালক প্রতিদিন 25 লিটারের বেশি তেল নিতে পারবেন না, যার ফলে পাম্পগুলোতেও লম্বা লাইন চোখে পড়ছে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও মানবতা বেঁচে আছে। রাস্তাঘাটে গাড়ির চালকদের ঠান্ডা পানি পান করাতে দেখা যাচ্ছে। আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। কোনো পক্ষই পিছু হটতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। এবারে দেশের রাজনীতির প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল। ঢাকায় কোথায় থাকবেন সেই প্রস্তুতির খবরও দেখা যাচ্ছে গণমাধ্যমে। কিন্তু 5ই আগস্টের পর 10 মাসেও কেন দেশে ফিরলেন না তিনি? উত্তর খুঁজেছেন আবুল কালাম আজাদ। 2024 সালের 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে একটা বড় কৌতূহলের জায়গা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে দেশে ফিরবেন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময় বলেছেন যে তার মামলাগুলো থেকে খালাস হলে উপযুক্ত সময় তিনি দেশে ফিরবেন। এই মুহূর্তে তারেক রহমানের বিরুদ্ধে তেমন কোনো মামলা নেই এবং সমস্ত মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফিরতে এখন আর কোনো বাধা নেই। আইনি এবং রাজনৈতিক সকল বাধা দূর হলেও কবে দেশে ফিরবেন এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারেক রহমানের একজন উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন। যত দ্রুত সম্ভব সেই দেশে উনি ফেরত আসবেন, সেটি তো স্বাভাবিক। আমরা সেই পরিস্থিতি এবং সেই পরিবেশের জন্য অপেক্ষা করছি। যথাপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে, যেটা বাংলাদেশের জন্য ভালো, সবার জন্য ভালো। উনি অবশ্যই নির্বাচন আগে সেই সময়টাতে আমাদের মাঝে উপস্থিত হবেন। নির্বাচন ইস্যুতে সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করে যৌথ ঘোষণা এসেছে। লন্ডনে অবস্থিত তারেক রহমানের আরেকজন উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, 2025 সালের মধ্যেই দেশে ফিরে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। দেখি আমরা প্রথমে নির্বাচনের তারিখটা ঘোষণা হোক, তারপরে ইনশাআল্লাহ একটা প্রক্রিয়ার মাধ্যমে উনি he'll be coming back in 2025. 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশেই বিএনপির আধিপত্য অনেকটাই দৃশ্যমান। সরকার পতনের পর এতদিনেও কেন তারেক রহমান দেশে আসলেন না সে প্রশ্ন রয়েছে অনেকের। এক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা একটা বড় ইস্যু বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। ওনার মতো লিডারের বিভিন্ন সিকিউরিটি কনসার্ন স্বাভাবিকভাবে আছেই। এটা তো আর এশিয়া উপমহাদেশের রাজনীতিতে নাথিং নিউ, আর জাস্ট নট in politics in the Asia Pacific or South Asia, anywhere in the world, বুঝছেন, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের একটা সিকিউরিটি বিষয় তো আছেই। নিরাপত্তার ইস্যুগুলো নিয়ে কি এখনো আস্থা নেই? তার এখনো আস্থার জায়গা তৈরি হয়নি, বিষয়টা কিরকম? সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তার ইস্যু সবসময় থাকবে। 15 বছর উই হ্যাড এ রোগ ফর্ম অফ গভর্নেন্স। যারে মনে হয় তুলে নেওয়া হয়েছে, যারে মনে হয় হত্যা করা হয়েছে, ইট ওয়াজ আ ভেরি অ্যাবনর্মাল সিস্টেম। দেখছি তো হাউ পলিটিসাইজড এই পুলিশ ফোর্স, আপনার সিকিউরিটি মিলিটারির একটা এলিমেন্টও হাইলি পলিটিসাইজ করা হয়েছে। তো এইগুলাকে একটু আপনার ক্লিয়ার আপ করতে তো একটু স্বাভাবিকভাবে একটা স্পেস সরকারের দরকার আছে। সো দে আর ডুইং দ্যাট। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের পর তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন এবং 2008 সালে তিনি লন্ডনে পাড়ি জমান। দলের প্রয়াত নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম গ্রন্থে লিখেছেন, এমনও হতে পারে তিনি অর্থাৎ খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। যে সময় তিনি গিয়েছিলেন সেই সময় তো তাকে জোর করেই পাঠানো হয়েছিল। তো আর চিকিৎসাও একটা লক্ষ্য ছিল। তো তাকে আমি বলবো যে অস্ত্র হিসাবে ব্যবহার করে খালেদা জিয়ার উপরে একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল ওই সময়ের সেনা নেতৃত্ব। তো সেই নেতৃত্ব তো আর এখন নাই। তো সুতরাং সেই সমস্যাটা আমি আর দেখি না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, নিরাপত্তা, নির্বাচন এবং প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত হলেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। একটা হাইপ তৈরি হলে তখন তিনি আসবেন, এটা বোঝা যাচ্ছে। কিন্তু নির্বাচনের ব্যাপারটা কিন্তু এখনো একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে উনি সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য হবেন এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটা নিশ্চয়তা, এরকম একটা অবস্থান হলে তিনি আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে গুলশানের এই বাড়িটিতে উঠবেন বলে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। বাড়িটি ঘিরে পুলিশের প্রহরাও দেখা গেছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, কবে কখন তিনি দেশে ফিরবেন এ ব্যাপারে দলীয় পরামর্শ বা সিদ্ধান্ত নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।
বিবিসি প্রবাহে আজ যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং বেশ আলোচনা হচ্ছে এখন এই বিষয়গুলো নিয়ে, যে নিরাপত্তা, প্রধানমন্ত্রিত্ব ইত্যাদি নিশ্চিত হলেই ফিরবেন কিনা তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন সবকিছু নিশ্চিত করেই তাকে আসতে হবে? তার মানে কি আগে ফিরলে বিএনপির জন্য আরো নতুন কোনো সংকটের একটা শঙ্কার জায়গা রয়েছে? ধন্যবাদ। সরি, রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে গেলে তার কতগুলো প্রাতিষ্ঠানিক নিয়মকানুন আছে, অর্থাৎ সংগঠনের পদে থাকার ব্যাপারটা আছে। একই সাথে এই নেতৃত্বটা সর্বজনের কাছে গ্রহণযোগ্য হওয়ার পেছনে একটা সিম্বলিক ব্যাপার আছে। তো যেহেতু তারেক রহমান জিয়া পরিবারের একজন সন্তান এবং এই মুহূর্তে তার যে সাংগঠনিক যে ক্যারিশমা ইতিমধ্যে তিনি দেখিয়েছেন, সেটার ফলে এক রকমের সর্বজন গ্রাহ্য উনি পেয়েছেন, গ্রহণযোগ্যতা উনি পেয়েছেন। ফলে একদিক থেকে তার নিরাপত্তা বলয়ের যে জনকাঠামোর যে অংশটা সেটা কিন্তু হয়েছে। কিন্তু দ্বিতীয় জায়গাটা যদি খেয়াল করবেন, যে সরকারের সাথে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপি একটা দল হিসেবে এবং তারেক রহমানের সাথে এক ধরনের দূরত্ব ছিল, সেই দূরত্বটাও সম্প্রতি অনেকটা কমেছে। ফলে আরেকটা জায়গাতে আরেকটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এখন তৃতীয়ত যে জায়গাটা আছে, যেসব দেখা এবং অদেখা শঙ্কাগুলো রয়েছে, নিরাপত্তার ঝুঁকিগুলো রয়েছে, সেই ঝুঁকিগুলোতে অ্যাড্রেস করার মতন যে ক্যাপাবিলিটি, সেইটা সরকারের আছে কতটুকু এবং দলের কতটুকু আছে, সেই জায়গাটাতে আমার মনে হয় খানিকটা এখনো পর্যন্ত খানিকটা দ্বিধা আছে। ফলে উনি পুরোপুরি হয়তো নিশ্চিত না মনে হচ্ছে। কিন্তু যেমনটা আমরা দেখছিলাম যে রাজনীতিতে পরিস্থিতিগুলো খুব দ্রুত বদলে যেতে পারে। যেমন নির্বাচনের জাস্ট এক সপ্তাহ আগেও যে অবস্থা ছিল, এখন কিন্তু ঈদের পরে পরিস্থিতিটা অনেকটাই বদলে গেছে। এই পরিস্থিতি আগামী 10 দিন, 7 দিন, 15 দিনের পরে আরো বদলে যেতে পারে। ফলে এই বদলের সাথে যদি উনি থাকতে চান, অর্থাৎ এই বদলকে যদি অ্যাকোমোডেট করতে চান ওনার সাথে, তাহলে তার পক্ষে আসলে বেশি দিন কোনোভাবেই দেশের বাইরে থাকা সম্ভব হবে না। আমি সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, যে তার নেতৃত্ব নিয়ে বিএনপির ভেতরে মতবিরোধ আছে কিনা, সে প্রশ্নও কিন্তু রয়েছে এবং বিতর্ক রয়েছে এখানে। এবং দলে এবং দলের বাইরে তার একটা ভাবমূর্তি তৈরি করা যে একটা প্রক্রিয়া রয়েছে, সেটিও একটা ইস্যু। তো এই সময়ে তার আবার দ্রুত দেশে না ফেরাটাও কি একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা? অবশ্যই তারেক রহমান গত কিছু বছরে অনেক পরিবর্তিত হয়েছেন, আমরা দেখছি তার বক্তব্য, তার জায়গা থেকে। কিন্তু এখনো তার যে একটা অতীত আছে, তার সেই অতীতের যে লিগাসি আছে, সেটা থেকে কিন্তু এখনো পর্যন্ত মুক্ত না। তিনি সারা দেশের মানুষের কাছে, সব জেলার প্রতিনিধির কাছে, সব ধরনের মানুষের কাছে যে পৌঁছে যাওয়ার, নিজের হাতে হাত রাখা, মানুষের কাছে যাওয়ার, সেই জায়গাটা তৈরি করে একটা প্রশ্নতীত এক ধরনের নেতৃত্ব তৈরি করার, সেই জায়গাটা কিন্তু এখনো পরীক্ষিত না। ফলে দলের ভেতরের যে অন্তর্দ্বন্দ্বগুলো রয়েছে, যে প্রতিদ্বন্দ্বিতাগুলো রয়েছে, সেগুলো অতিক্রম করে সাধারণ মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার এই ধাপটি এখনো পর্যন্ত তারেক রহমানের জন্য কিন্তু পরীক্ষিত না। ফলে আমাদের মিডিয়াতে কিংবা ঢাকা কেন্দ্রিক মধ্যবিত্তের মধ্যে যে ইমেজটা তৈরি হচ্ছে, সেই একই ধরনের ইমেজ কিন্তু সাধারণ মানুষের মধ্যে নাও থাকতে পারে। অর্থাৎ এই মানুষের সামাজিক অবস্থান এবং তার যে রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যে যোগাযোগ, তার ভিত্তিতে কিন্তু তারেক রহমানের ইমেজের পার্থক্য আছে। ফলে সেইখানে একটা নিঃসংশয় সকলের কাছে গ্রহণযোগ্য বাংলাদেশকে শাসন করার যে একজন কর্তৃত্বপূর্ণ একটা নেতা, সেই নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে এখনো খানিকটা সময় লাগবে। এখনো অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে পরীক্ষা দিতে হবে, সেটা এখনো কিন্তু আমরা দেখিনি। লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব, অবিশ্বাস আপাতত অবসান হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও নির্বাচনের আগে বেশ কিছু চ্যালেঞ্জ আছে রাজনীতিতে, বিশেষ করে সংস্কার বাস্তবায়ন, সরকারের নিরপেক্ষতার মতো ইস্যুতে সংশয় জানাচ্ছে বিভিন্ন দল। মতভেদ ঠিক কোন বিষয়ে, সমাধানই বা কি? তাফসির বাবুর প্রতিবেদন। নির্বাচন নিয়ে দলগুলোর কারো কারো এক ধরনের সংশয় এখন অনেকটাই কমে এসেছে, কিন্তু নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা কতদূর? বস্তুত রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো বহু বিষয় একমত হলেও সংবিধান ও রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে তো কাউকে বাধ্য করা সম্ভব নয়।
সেটার কোনো রকম ইচ্ছা আগ্রহ আমাদের নেই। আমরা যে 166টা দিয়েছিলাম সেগুলোকে আমরা বলেছিলাম যে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আমাদের কাছে। আমরা আশা করছি মৌলিক বিষয়গুলোকে, মূল লক্ষ্যকে, যেগুলো আমাদের একটা মানে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এগুলোকে লক্ষ্য রেখে যতদূর পর্যন্ত অর্জন করা যাবে এটাই জাতীয় ঐক্যমত। ঐকমত্যের প্রক্রিয়ায় বড় বিভক্তিগুলো মূলত দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে অন্য দলগুলো, বিশেষত জামায়াত এনসিপির। এর মধ্যে বড় দুটি ইস্যু হচ্ছে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা এবং একই ব্যক্তির একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সরকার প্রধান পদে না থাকা। দুটি প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও বিএনপি এর বিরোধিতা করছে। আপনাকে দুইবারের প্রতি পরে আপনি করতে পারবেন না, গ্যাপ দিয়ে যদি আবার যদি মনে করি এরকম সিচুয়েশন হয়, জনগণ যদি মনে করে, তারপরে আপনাকে জনগণের অপশন চিন্তা করতে হবে। তো দিনের শেষে আপনি আইন কানুন করে জনগণের অপশনকে তো ছুড়ে দিতে পারবেন না। এই পদটা এমন লং টাইম এখানে থাকলে বা একই ব্যক্তি বারবার আসলে এখানে ওই কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থাকে মুক্ত হওয়ার জন্য এত বড় আন্দোলন, রক্তছাড়া, বিপ্লব জীবন দেয়া হয়েছে, এই স্পিরিটের সাথে এটা চলে না। কর্তৃত্ববাদ আবার ফিরে আসতে পারে। বিভক্তি আরও আছে, সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে। এক্ষেত্রে এনসিপি এবং জামায়াত চায় নির্বাচনের আগেই সংস্কার কার্যকর হোক, কিন্তু দল দুটো নির্বাচনের আগে বাস্তবায়নে কেন জোর দিচ্ছে? সরকার যেন নির্বাচনের পূর্বে তাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো সমাপ্ত করে যে কোনো সময় তারা নির্বাচনের আয়োজন করতে পারে। সেক্ষেত্রে সংস্কার যেন অবশ্যই বাস্তবায়িত হয় এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে যেন রাষ্ট্র কাঠামোর একটা গড়ন নতুনভাবে জাতির সামনে উপস্থাপিত হয়, সে লক্ষ্যে আমরা আমাদের কাজ করছি। আপনি এটা তো ফেয়ার ইলেকশন করতে চান, আপনি দেশটাকে ট্রেকে তুলতে চান, সেটা কিন্তু একটা দলের সাথে কাছে আপনি ছেড়ে দেবেন না, সবাই মিলে করবেন। সবাই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে হয় আর সেটা বাস্তবায়ন করতে সমস্যা কোথায়? একমত হয়ে যদি অনুমোদন করে দিই, তাহলে এটা আবার পরবর্তী পার্লামেন্টের না হওয়া পর্যন্ত বাস্তবায়ন না করা তো কোনো যৌক্তিকতা থাকে না। তাহলে আগামী ইলেকশনটা কিসের উপর হবে? এছাড়া সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়েও ভিন্নমত আছে। এনসিপি নতুন সংবিধানের পক্ষে থাকলেও বিএনপি, জামায়াত সহ অন্য অনেক দল এর পক্ষে নয়। উভয় পক্ষেরই আছে নানা যুক্তি। যদি নতুন সংবিধান না হয়ে একটা ঘষামাজার সংবিধান হয়, একটা সংশোধিত সংবিধান হয়, তাহলে আমরা মৌলিক জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারবো না। সেটাকে স্থায়ী করা সম্ভব হবে না, সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন সংবিধান করার কোনো প্রয়োজন হচ্ছে না, আপনার একটা সংবিধান তো আছে, আর নতুন সংবিধান গুলো তো চেঞ্জ করতে পারবে। এটা তো সাধারণ একটা মানুষও বুঝে, যে সংবিধানে করে কেউ যদি স্বৈরাচার হতে চায় সে তো চেঞ্জ করতেই পারে। দলগুলোর মধ্যে এমন বিভক্তির মধ্যেই 166টি ইস্যুতে ঐক্যমত্য কমিশন ধারাবাহিক বৈঠক করছে। বিএনপি সহ কয়েকটি দল বলছে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে এই সংস্কার চূড়ান্ত করে জুলাই সনদ হতে হবে, কিন্তু সেটা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো বাদ পড়তে পারে, এমন আশঙ্কায় এনসিপি সহ বিভিন্ন দল এর বিরোধিতা করছে। অন্যদিকে সমাধান হিসেবে যেসব বিষয় ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে গণভোটের প্রস্তাব দিচ্ছে জামায়াত। আমরা যে বসে ঘরের ভিতরে ঐক্যমত হইলাম না হইলাম, এত বড় বিষয়কে দলীয় বিবেচনায় রেখে ডিফারেন্স অপিনিয়ন এজেন্ডাটা ছেড়ে দিলাম, এটা হবে না। এটা দেশের জন্য অন্য ধরনের ক্ষতি বয়ে আনতে, ঝুঁকির মধ্যে দেশকে ফেলতে পারে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলো সেটেল হইতেই হবে। সেই জন্য আমরা বলেছি এটা গণভোটে দিতে হবে। গণভোটে দিলে জনগণের রায়ের ভিত্তিতে এটা সেটেল হবে। না, এখানে গণপরিষদের ভোটের কোনো সুযোগ এখানে নেই। এখানে যতটুকু ঐক্যমত হবে, ঘুরে ফিরে একটা কথা আমাকে বলতে হচ্ছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার বাইরে গেলে আপনাকে আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের সমর্থন নিয়ে সংসদে পাস করতে হবে। মৌলিক সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করব বা এই প্রক্রিয়ায় যাব, কিন্তু যদি মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হয় তাহলে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না। সব মিলিয়ে নির্বাচনের আগে সংস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু একদিকে সংস্কার এর বাস্তবায়ন নিয়ে বিভক্তি, অন্যদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রথমে বিএনপি আর এখন জামায়াত সহ কয়েকটি দলের সংশয় প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক ঐকমত্যের ভবিষ্যৎ নিয়ে। নির্বাচনের আগে এটাই এখন বড় চ্যালেঞ্জ। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা।
অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আমরা প্রতিবেদন দেখছিলাম, নানা পক্ষে নানা যুক্তি রয়েছে এবং এখন এই মুহূর্তে এই পুরো বিষয়টি ধরে যে ধরনের দ্বন্দ্ব বা যে ধরনের সংশয় এবং বিভক্তি দেখা যাচ্ছে, এটা আসলে একটা ঐকমত্য যেটি আশা করা হচ্ছে হবে বলে, সেটাকে কতটা চ্যালেঞ্জিং করে তুলছে? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা যা হচ্ছে সেটা একটা অভাবনীয় ঘটনা। আমি মনে করি যে চেষ্টাটা হচ্ছে, অর্থাৎ ঐকমত্য সৃষ্টির জন্য সব ধরনের রাজনৈতিক দলগুলো দিনের পর দিন বসছে, তারা কথা বলার চেষ্টা করছেন, পরস্পর মধ্যে নেগোশিয়েট করার চেষ্টা করছেন। এটা নিজেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং একটা ইতিবাচক ঘটনা। এখন এই ঘটনার যে আউটকাম, এটা সত্যি যে এখনো পর্যন্ত মৌলিক বিষয়গুলোতে আমাদের যারা এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।